16 নাম্বার পার্টে আমরা দেখেছি লি জোরে গাড়ি চালিয়ে জেনে শুনে অ্যাক্সিডেন্ট করিয়েছে, যার মধ্যে শুধু জেজে না লি নিজেও অনেক আঘাত পেয়েছিল। যখন সে চোখ খুলে তখন নিজের অবস্থা বাদ দিয়ে জেজের অবস্থা দেখে সে খুশি হয়ে যায়। দেখেছেন তো ছেলে মানুষের রাগ। তো যাই হোক, এই পার্টের শুরুতে প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট আসে। অ্যাসিস্ট্যান্ট তো জেজের টাকা নিয়ে রেখে দেয়, কিন্তু প্যানি টেনশনে পড়ে যায় যে লিয়ের কি হয়ে গেল। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে টেনে নিয়ে চলে যায়, কারণ যদি সেখানে বেশিক্ষণ তারা থাকে তাহলে তারা ধরা পড়ে যাবে। কিন্তু প্যানি অ্যাম্বুলেন্সকে কল করে আর সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। তখন দুজন ওয়ার্কার এসে তাদেরকে বের করে আর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। ডোডো গ্রুপে সবাই খুশি হয়ে যায়, কারণ তারা শেয়ার কিনতে সক্ষম হয়েছিল। এখন ডোডো গ্রুপকে এদের থেকে কেউ আর কেড়ে নিতে পারবে না। চেয়ারম্যান তো যে প্ল্যান একদম উল্টে পাল্টে দিয়েছে। তারপরে সে মোজোকে বলে লি কোথায়। মোজো তখন বলে অনেকক্ষণ হলো তাকে দেখতে পাচ্ছি না। অন্যদিকে লিয়ের যখন হাসপাতালে জ্ঞান ফেরে সর্বপ্রথম সে বলে জেজের কি হলো। প্যানি তখন বলে আমাদের টাকা আমরা পেয়ে গেছি, তুমি তার ব্যাপারে জিজ্ঞাসা না করে জেজের ব্যাপারে জিজ্ঞাসা করছো। সে পাশের রুমে আছে। লি উঠে গিয়ে জেজের রুমে যায়। লি তো অনেক রেগে আছে। তার মতে জেজের অক্সিজেন মাস্ক খুলে দেওয়া উচিত। তখন জেজে স্বপ্ন দেখে ডোডো গ্রুপ কিনে নিয়েছে আর সে অনেক খুশি। তখন কেউ তাকে ধাক্কা দেয় আর তার হাতও ধরে নেয়। মাস্কের ভেতর দিয়ে দেখতে সে চ্যাংয়ের মতো, কিন্তু জেজে তো তাকে চেনে না আর জিজ্ঞাসা করে তুমি কে। তখন লি বলে তুমি মারা গিয়ে নরকে যাও, তারপরে সেখানে জানতে পারবে আমি কে। এটা বলে সে হাত ছেড়ে দেয়। তখন জেজে নিচে পড়ে যায় আর ঠিক তখনই তার জ্ঞান ফেরে আর বলে আমি কোথায়, আমাকে এখনই অফিসে যেতে হবে। কিমি তাকে বলে আপনি শেয়ার মার্কেটের যুদ্ধে হেরে গেছেন, ডোডো গ্রুপের শেয়ার চেয়ারম্যান কিনে নিয়েছে। যে ভয় পেয়ে ঘড়ি দেখে, তখন তো 7টা বেজে গেছে। যে চিৎকার করতে থাকে যে আমার টাকা কোথায় গেল। কিমি বলে টাকা? তুমি কোন টাকার কথা বলছো? গাড়ির ভেতরে তো কোনো টাকাই পাওয়া যায়নি। এই কথা শুনে জেজের তো খুব খারাপ অবস্থা হয়ে যায় যে পুরো 30 মিলিয়ন টাকা ছিল, সব টাকা হাত থেকে চলে গেল। আর এসব দেখে লি হাসতে থাকে। কিমি লিকে জিজ্ঞাসা করে যে কোন 30 মিলিয়ন টাকার কথা বলছে। এরপর লি বলে স্যার ব্যাংক থেকে 30 মিলিয়ন টাকা বের করেছিল, কিন্তু অ্যাক্সিডেন্টের পর তো আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, তাই জানি না টাকা কোথায় গেল। যে স্যারের তো তার বডিগার্ডের উপরে সন্দেহ ছিল, কারণ সে প্রথমেও 20 মিলিয়ন টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। অন্যদিকে বডিগার্ডকে দেখানো হয় যাকে লি এক জায়গায় বেঁধে রেখেছে। প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরার মাধ্যমে তাকে দেখছিল। অ্যাসিস্ট্যান্ট বলে এখন তো আমরা সব টাকা পেয়ে গেছি, তাহলে এখন আমরা লিয়ের সাইড ছেড়ে দেই। যদি বস জানতে পারে তাহলে বিপদ হয়ে যাবে। আর এখানে আমরা জানতে পারি এদের ওপরেও একজন বস আছে। কিন্তু প্যানি বলে যতক্ষণ পর্যন্ত আমরা লিয়ের রক্ত দিয়ে ওই ভ্যাকসিন না বানাতে পারছি তুমি এই ব্যাপারে আর মুখ খুলবে না। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে তার মানে তুমি লিকে বলবে না জিনা ওই মেয়ে যাকে লি খুঁজছে। প্যানি বলে আমার যা বলা লাগবে আমি সেটা সময় মতোই বলে দেব, তুমি এর মধ্যে কোনো কথাই বলো না। এখান থেকে আমরা জেজেকে দেখতে পাই। নীল তাকে দেখার জন্য হাসপাতালে আসে। তখন জেজে অনেক ইমোশনাল হয়ে বলে আমি হেরে গেছি, আমার দ্বারা আপনার আর কোনো লাভই হবে না। নীল বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সত্যিই তুমি হেরে গেছো, কিন্তু তুমি এভাবে হেরে গিয়ে কি বসে থাকতে চাও? আমি তোমাকে আমার মেয়ের জামাই এই জন্য বানিয়েছি যে তুমি ভিতুর মতো পিছু চলে না যাও। আমার বিশ্বাস তুমি আবার ফিরবে। নীলের মোটিভেশনাল কথা শুনে জেজে উৎসাহে ভরে যায় আর বলে হ্যাঁ আমি হাল ছাড়বো না, আমি অবশ্যই ফিরে আসবো। এদিকে চেয়ারম্যান লিকে বাইরে ডাকে আর বলে আমি জেজেকে ডোডো গ্রুপ থেকে বের করে দিয়েছি। লি বলে প্লিজ আপনি আমাকেও চাকরি থেকে বের করে দিন, তাহলে জেজের মনে হবে আমি তাকে সাহায্য করেছি, এই জন্য আপনি আমাকে জব থেকে বের করে দিয়েছেন। চেয়ারম্যান না চাওয়া সত্ত্বেও লিকে কাজ থেকে বের করে দিতে রাজি হয়। আর চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করে তোমার জেজের সাথে কিসের শত্রুতা যে তুমি তাকে শেষ করতে চাও? লি বলে স্যার প্লিজ ওইটা আপনি জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। আর বন্ধুরা এই হাসপাতালে জিনার ভাইও আছে, তাই জিনা নার্সকে বলে আমি তো এই মাসের বিল দিতে পারলাম না, আমাকে আর কিছুদিন সময় দিন। তখন নার্স বলে তোমার বন্ধু জন বিল দিয়ে দিয়েছে। বন্ধুরা আপনারা তো জানেনই বিল কে দিয়েছিল, বিল লি দিয়ে দিয়েছিল আর জনকে বলেছিল তুমি বলবে বিল তুমি দিয়েছো। জিনা যখন শুনে যে বিল দিয়ে দেওয়া হয়েছে তখন জিনা চমকে ওঠে আর জনকে বলে তুমি এটা কেন করেছো, কিন্তু থ্যাঙ্কস, তুমি আমার অনেক বড় বোঝা হালকা করে দিয়েছো। এটা বলে সে জনকে জড়িয়ে ধরে, কিন্তু সে অনেক কনফিউজড হয়ে যায় আর মনে মনে বলে আরে মেরি মা এটা আমার টাকা না, এটা চ্যাংয়ের টাকা। চ্যাং মানে আপনারা তো জানেনই লির কথা বলছে সে। তো এখন ডোডো গ্রুপের নোটিশে লেখা ছিল লি আর জেজেকে ডোডো গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। সিন্ডি মোজোকে জিজ্ঞাসা করে লি তো আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে আপনারা কিভাবে বের করে দিলেন?
মোজো বলে কিভাবে আবার, এটা চেয়ারম্যানের সিদ্ধান্ত ছিল, এই জন্য আপনি তাকে জিজ্ঞাসা করে নিন। তারপর সিন্ডি তাড়াতাড়ি লিকে কল করে আর বলে তোমাকে এনারা চাকরি থেকে বের করে দিয়েছে আর তুমি চুপ করে বসে থাকলে, তোমার এত বড় সাহস। লি বলে যে আমাকে বের করে দিয়েছে আপনি তার উপরে চিল্লাচিল্লি করুন, আমাকে বলে কি লাভ, আর এমনিতেও আমি অনেক খুশি হয়েছি যে তোমার গোলামি থেকে আমি মুক্ত হয়ে গেছি। তখন লি জিনাকে জনের সাথে কথা বলতে শুনে নেয় আর এই জন্য সে কল কেটে দিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। তো এরপর জিনা চলে যাওয়ার পর জন লির কাছে আসে আর বলে যে সাহায্য তুমি করেছো, কিন্তু জিনা আমাকে থ্যাঙ্কস বলছে আর আমি এই মিথ্যা নাটক করতে পারছি না, আমি খুব খারাপ অভিনেতা। তখন জিনা তাদেরকে দেখে নেয়। তখন জন বলে আমি আর অ্যাক্টিং করতে পারবো না, তাকে তুমি সামলাও। এটা বলে সে পালিয়ে যায়। জিনা লিকে জিজ্ঞাসা করে তোমার এই আঘাত কিভাবে লাগলো? লি তখন বলে ছোট একটা অ্যাক্সিডেন্ট, আর কিছু না। এর মধ্যেই জিনার ভাই লিকে ভাইয়া বলে লিয়ের কাছে যায়। জিনা তো অনেক টেনশনে পড়ে যায় যে লিয়ের সাথে এত ক্লোজ সে কিভাবে হলো। জিনা লিকে জিজ্ঞাসা করে তুমি আমার ভাইকে কিভাবে চেনো? লি বলে আমি যখন হসপিটালে এসেছিলাম তখন তোমার ভাইকে দেখেছি, তার সাথে কথা বলারও চেষ্টা করেছিলাম, কিন্তু আমি জানতাম না যে সে তোমার ভাই। আর হ্যাঁ, আমি আমার জব ছেড়ে দিয়েছি। জিনা এই কথা শুনে চমকে ওঠে আর বলে তুমি তো এসপিডিতে নাম্বার 1 ছিলে, তাহলে কেন কাজ ছেড়ে দিয়েছো? লি বলে ভালো লাগলো না তাই ছেড়ে দিয়েছি। তারপরে লি বলে আমার ব্লাড টেস্ট করার জন্য যেতে হবে, এটা বলে সে চলে যায়। অন্যদিকে হতাশার কারণে চেয়ারম্যানের ওয়াইফ অনেক ড্রিঙ্ক করে। তখন পিয়ে বলে ম্যাডাম এত ড্রিঙ্ক করবেন না, আপনার স্বাস্থ্যের জন্য এটা ভালো হবে না। এই কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফ উঠে পিয়েকে একটা জোরে থাপ্পড় মারে আর বলে যদি তুমি ওই দিন তাকে সত্যিটা না বলে দিতে তাহলে আজ এইসব হতো না। তখন চেয়ারম্যান বাসায় আসে আর পিয়ে তাকে গিয়ে বলে ম্যাডামেরা তো ড্রিঙ্ক করা শরীরের জন্য ভালো না। তখন চেয়ারম্যান বলে সে ড্রিঙ্ক করছে বা যা ইচ্ছে করছে তাকে করতে দাও, আমি তার সাথে কোনো কথা বলতে চাই না। এটা বলে সে তার রুমে চলে যায়, কিন্তু তার ওয়াইফ রুমে এসে তার উপরে চিৎকার করতে থাকে যে আসলে আপনার প্ল্যান কি? আপনি কি ওই অ্যান্ড্রুকে আপনার ওয়ারিশ বানাতে চাচ্ছেন? আপনার বিবেক বুদ্ধি কি মরে গেছে? চেয়ারম্যান বলে দেখো আমি এমনিতেই টেনশনে আছি যে ওই যে আমার পেছনে আমাকে শেষ করার চেষ্টা করেছে, কিন্তু ওইসব কিছু তো তুমি বুঝবে না। আর তোমার ভাই নেল সেও জেজের সাথে মিলে ডোডো গ্রুপ আমার থেকে কেড়ে নেওয়ার প্ল্যান করেছিল, কিন্তু আমি ডোডো গ্রুপকে তাদের হাত থেকে কিভাবে বাঁচিয়েছি সেটা শুধু আমিই জানি। তুমি আমার সাথে এখন তর্ক করো না আর গিয়ে নিজের কাজ করো। সেও ঠিক করে নেয় যে সে নিজের কাজ করবে। তারপরে সে তার ভাই নীলের সাথে দেখা করতে যায় আর জিজ্ঞাসা করে তোমরা কি আসলেই ডোডো গ্রুপে শেয়ার কিনতে চেয়েছিলে? তখন নীল বলে দেখো ওইটা বিজনেসের কথা, আর এমনিতে তুমি আমার সাথে দেখা করতে কেন এসেছো সেটা বলো। সে বলে ডোডো গ্রুপে আমার যে শেয়ার আছে সেটা আমি তোমাকে দেওয়ার জন্য তৈরি আছি। নীল তো চমকে ওঠে আর বলে কি বলছো? তখন নীল বলে যদি তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে তার পেছনে অবশ্যই কোনো উদ্দেশ্য আছে, তাহলে বলো এর বদলে আমি তোমাকে কি দিতে পারি। সে বলে তুমি শুধু আমার ছেলেকে জেল থেকে বের করো। নীল বলে এটা কিভাবে সম্ভব? তাকে 6 বছরের শাস্তি পেতে হবে। তখন চেয়ারম্যানের ওয়াইফ বলে দেখো ভাইয়া, তুমি অনেক বড় পলিটিশিয়ান, এরকম কোনো কাজ কি আছে যে তুমি করতে পারবে না? স্বাধীনতা দিবসে কিছু বন্দী মুক্তি পায়, আপনি যাই করুন না কেন কোনোভাবে সেই তালিকায় নাথানের নাম অন্তর্ভুক্ত করে দিন। প্লিজ ভাইয়া আমার এই কাজটাকে করে দিন, আমার ছেলেকে বের করে আনেন। নেইলেরও এই ডিল পছন্দ হয় আর সেও রাজি হয়ে যায়। তারপরে চেয়ারম্যানের ওয়াইফ আর সিন্ডি নাথানের সাথে দেখা করতে জেলে যায়। মাকে দেখে নাথান কান্না শুরু করে আর বলে মা আমার কথা তোমার মনে আছে? আমি ভেবেছিলাম আপনি ভুলে গিয়েছেন আমাকে আর আমাকে সারা জীবনের জন্য এখানে ছেড়ে দিয়েছেন। ভালোই হয়েছে আপনি এখানে এসেছেন। চেয়ারম্যানের ওয়াইফ বলে বাবা তুমি আমার একমাত্র ছেলে, আমি তোমাকে কিভাবে ভুলে যাব? আমি তোমার মামার সাথে কথা বলেছি, সে তোমাকে জেল থেকে বের করে আনবে, কিন্তু তুমি বাইরে আসার পর ওই মহিলার ছেলের এমন অবস্থা করবে যে সে যেন ডোডো গ্রুপের ব্যাপারে স্বপ্নেও না ভাবে। তখন নাথান বলে আপনি দেখেন না মা আমি জেল থেকে বের হই কি করি। আর এখানেই মা ছেলের কথা শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই এন্ড্রু ডোডো গ্রুপের নানান সম্পর্কে জনমত বিশ্লেষণ করছে। সে জানতে পারে সবাই জিনাকে সাপোর্ট করে, যে জিনা অনেক সাহসী মেয়ে আর সে ডোডো গ্রুপের বিরুদ্ধে সাক্ষী দিয়ে একদম ঠিক করেছে। তখন এসপিডির একজন লোক এসে বলে চেয়ারম্যান আপনাকে মিটিংয়ে ডেকেছে। মিটিংয়ে চেয়ারম্যান বলে বর্তমানে কোম্পানির অবস্থা ভালো না, কোম্পানিকে আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কারো কাছে যদি কোনো প্ল্যান থাকে তাহলে দিতে পারো। সবাই সবার পরামর্শ বলে কিন্তু কোনোটাই ব্যবহারিক যোগ্য নয়। তখন অ্যান্ড্রু বলে আমার কাছে একটা পরামর্শ আছে। আসলে জিনাকে লোকেরা সাপোর্ট করছে যে সে সত্যিটা বলে অনেক লোকের জীবন বাঁচিয়েছে।
সে এত বড় কোম্পানির বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। যদি আমরা আবার জিনাকে কোম্পানিতে নিয়ে আসি তাহলে তার ইমেজ ব্যবহার করে আমরা লোকেদের বলতে পারবো যে আমরাও লোকেদের ভালোর জন্যই কাজ করছি। আমরা এখন T9 ব্যবহার করি এমন কোম্পানি না। এটা মানুষকে ডোডো গ্রুপ বিশ্বাস করতে সাহায্য করবে। এজন্য আমি ভেবেছি জিনাকে আবার কোম্পানিতে ফিরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, চেয়ারম্যানেরও এই আইডিয়া পছন্দ হয়ে যায় আর এই আইডিয়াকে সে এক্সিকিউট করতে বলে। চেয়ারম্যান এন্ড্রুকে বলে, কোম্পানির ইমেজ ঠিক করা আর লোকেদের বিশ্বাস জেতার জন্য আমি তোমাকে এই দায়িত্ব দিলাম। ডুবে যাওয়া জাহাজ পারে আনার কাজ তোমার, বুঝতে পেরেছ? এইভাবে সে এন্ড্রুকে অনেক বড় দায়িত্ব দিয়ে দেয়। পরের সিনে এন্ড্রু জিনার সাথে দেখা করতে যায়, যেখানে জিনা টয়লেট পরিষ্কার করছিল। এন্ড্রু জিনাকে বলে, আমার সাথে রেস্টুরেন্টে যাবে কি? আজকে লাঞ্চ আমার পক্ষ থেকে। জিনাও তার সাথে যায়। এন্ড্রু জিনাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় আর সব থেকে দামি খাবার অর্ডার করে নেয়। জিনা তো চমকে যায় আর বলে, তুমি তো নিজে 1 নম্বরের ফকির, তাহলে এত দামি খাবার কেন অর্ডার করেছো? কোথাও তো আবার কোনো বড় লোকের মেয়ে তোমার গার্লফ্রেন্ড হয়নি? এন্ড্রু বলে, দেখো আমি এত পেঁচিয়ে কথা বলি না, তাই ডাইরেক্ট জিজ্ঞাসা করছি, একটা কথা বলো, তুমি আবার ডোডো গ্রুপে জয়েন করবে কিনা? জিনা বলে, না, কখনোই না, আমি যাবই না সেখানে। চেয়ারম্যানের ওয়াইফ আমাকে মেরেছে বলে না করছি না, কিন্তু এই জন্য না করছি কারণ আমি তার ছেলেকে জেলে পাঠিয়েছি। একটা মায়ের জন্য তার ছেলেই সবকিছু, এই জন্য সে আমাকে কখনোই মাফ করবে না, আমার এরকম মনে হয়, আর এই জন্যই আমার সেখানে যাওয়া ঠিক হবে না। এন্ড্রিউ এই কথা শুনে টেনশনে উঠে চলে যায়। আর এত খাবার জিনা নষ্ট করতে চায় না, তাও আবার এত দামি খাবার, তাই সে এগুলো প্যাক করতে বলে। আর লিকে কল করে বলে, আমি তোমার জন্য একটা স্পেশাল ডিশ নিয়ে আসছি, তুমি হাসপাতালে খাবার খেও না। এখানে এন্ড্রিউ তার কথা শুনে নেয় আর তার অনেক রাগ হয় যে আমি তার জন্য খাবার অর্ডার করেছি আর সে অন্য কাউকে খাওয়াবে। তারপরে জিনা হাসপাতালে গিয়ে তার ভাই আর লিকে ওই ডিশ খাওয়ায়। এসব দেখে এন্ড্রিউ আরো জ্বলে যায়। তারপর সে জেজেকে দেখে যে ওই হাসপাতালে আছে আর তাকে কল করে বলে, তুমি কোথায়? জেজে বলে, আমি হাসপাতালে আছি। তারপর জেজে বাইরে আসে আর এন্ড্রিউ তাকে বলে, বাবার আপনার উপরে সন্দেহ হয়েছে, তাই আপনাকে কাছ থেকে বের করে দিয়েছে, আমাকেও আপনার সাথে দেখা করতে নিষেধ করেছে। জেজে হতাশ হয়ে তাকে দেখে। তখন এন্ড্রিউ বলে, আমি আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু ডোন্ট ওয়ারি, আমি সবসময় আপনাকেই সাপোর্ট করব। আমার আর আপনার উদ্দেশ্য একটাই, সেটা হলো ডোডো থেকে বদলা নেওয়া। এই কথা শুনে জেজে শান্তির একটা নিঃশ্বাস নেয় যে কেউ তো আছে আমার সাথে। এন্ড্রিউ বলে, আচ্ছা আপনার কি আসলে মনে হয় যে বডিগার্ড আপনার টাকা নিয়ে পালিয়ে গেছে? জেজে বলে, আমার মনে হয় না সে এরকম করবে, এটা অন্য কারোর চালও হতে পারে। এন্ড্রিউ বলে, এখন তো আপনার কাছে কিছুই নেই, তারপরেও চ্যাং আপনার সাথেই কেন আছে? বিনা স্বার্থে সে আপনার লয়্যালটি কেন করছে? আমার তো তার উপরে সন্দেহ হয়, মনে হয় সেই টাকা চুরি করেছে। এন্ড্রু তো সঠিক চিন্তা ভাবনাই করছে এখানে। তো এসব কথা শুনে জেজের আবার লির উপরে সন্দেহ হয়। ব্লাড টেস্ট করার সময় জেজে লিকে দেখে। তারপর জেজে লিকে জিজ্ঞাসা করেই ফেলে যে এখন তো আমার কাছে কোনো কিছুই নেই, এই জন্য আমার মনে হয় তোমার আমার সাথে টাইম নষ্ট না করাই ভালো। তুমি অনেক ব্রিলিয়েন্ট আর ইন্টেলিজেন্ট, আমার সাথে থাকলে তুমি কিছুই পাবে না। এক কাজ করো, কোথাও গিয়ে একটা ভালো কাজ খুঁজে নাও আর নিজের ভবিষ্যৎ দেখো। লিও ভাবতে থাকে যে যদি আমি না বলি তাহলে তার আমার উপরে সন্দেহ হবে যে আমার উদ্দেশ্য অন্য কিছু। এই জন্য লি বলে, হ্যাঁ স্যার ঠিক বলেছেন, এখন আমি আপনার সাথে থেকেই বা কি করব? এই জন্য আমি নীলের সাথে থেকে কোনো কাজ করে নেব আর কখনো আপনার রাস্তায় আসবো না। এই কথা বলে সে চলে যায়। এখন যে তো কিছু বুঝতে পারে না যে সে আসলেই আমার রফাদার নাকি ধরা পড়ে যাওয়ার জন্য এরকম অ্যাক্টিং করছে আর আমাকে ধোকা দিচ্ছে, জানি না কিছুই। অন্যদিকে এন্ড্রু তার টিমকে একটু রেগে গিয়ে বলে, তোমরা যদি জিনাকে অফিসে ফিরিয়ে আনতে না পারো তাহলে তোমাদেরকে জব থেকে বের করে দেওয়া হবে, এই কথা মনে রেখো। সেও ভয় পেয়ে জিনার বাসায় যায় আর তাকে নতুন ড্রেস আর জুতা দিয়ে বলে, তুমি অফিসে আসো, না হলে আমাদের জব চলে যাবে। এই কথা শুনে জিনা তাদের উপরে দয়া হয় আর সে ড্রেস পরে অফিসে যেতেও রাজি হয়ে যায়। কিন্তু সে গাড়ির ভেতরে বলে, আমি শুধু এটা এই জন্য করছি কারণ আমি চাই না আমার জন্য তোমাদের জব চলে যাক। আর হ্যাঁ, অফিসে গিয়ে আমি তোমাদের নতুন ভাইস প্রেসিডেন্টকে বলে দেব যে আমি এই জবে ইন্টারেস্টেড নই, আর তাতে তোমাদের জবও থেকে যাবে আর আমিও কাজ করব না। তখন তাদের মধ্য থেকে একটা মেয়ে বলে, হ্যাঁ তুমি এরকমই করো, আসলে এই যে নতুন চেয়ারম্যান আছে না, সেই সব বিপদের গুরু। কিন্তু তারা জিনাকে এটা বলে না যে নতুন ভাইস চেয়ারম্যান হচ্ছে এন্ড্রু। তারপর অফিসে জিনা চেয়ারম্যানকে আসতে দেখে, কিন্তু তার পেছনে এন্ড্রুকে দেখে সে চমকে যায় আর বলে, এন্ড্রু চেয়ারম্যানের এত ক্লোজ কিভাবে আসলো? তখন গ্রে বলে, এটাই হচ্ছে নতুন ভাইস চেয়ারম্যান। এন্ড্রু আসলে চেয়ারম্যানের দ্বিতীয় ছেলে। জিনা তো শকড হয়ে যায় যে এসব হচ্ছেটা কি। তারপর সে এন্ড্রুকে বলে, আমি এখানে কাজ করব না। এন্ড্রু বলে, এই কোম্পানি ফেস বানানো হবে তোমাকে, চেয়ারম্যানের ওয়াইফের ভয়ে এখানে কাজ করতে চাও না, কিন্তু এটা জেনে নাও যদি তুমি এখানে কাজ না করো তাহলে ডোডো গ্রুপ ডুবে যাবে, অনেক লোকের জব চলে যাবে, এই কোম্পানি তোমাকে প্রয়োজন। তো এখন বলো, তুমি কি তোমার সহকর্মীদের স্বার্থে আবারও ডোডো গ্রুপে যোগ দিতে চাও নাকি না?
তখন জিনা একটু ভেবে বলে ঠিক আছে, কিন্তু এন্ড্রু একদম স্ট্রিট হয়ে বলে বলো ঠিক আছে স্যার। জিনা ভাবতে থাকে এই পাগল ছেলেকে স্যার বলবো? আমি? চশমা পরে নিজেকে বড় মানুষ ভাবতে শুরু করেছো? কিন্তু সে এরকম বলতে না চেয়েও বলে ঠিক আছে স্যার। বাইরে সে জিনা স্পিডি টিমের কলিগকে বলে এই আন্টি একজন বসকে খুব বেশি দেখাচ্ছে না। কলিগ তখন বলে তুমি এরকম বলো না, সে তোমার বস। জিনা ভাবে মনে হয় ডোরো গ্রুপের সবাই পাগল হয়ে গেছে। অন্যদিকে প্যানিকে দেখানো হয় যে লির অবস্থা জিজ্ঞাসা করছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট ফোন নিয়ে এসে প্যানিকে বলে বস তোমার সাথে কথা বলতে চায়। বস তাকে বলে আমরা লির রক্ত দিয়ে ভ্যাকসিন বানাতে সাকসেসফুল হয়েছি, তাই এখন আর আমাদের লিয়ের প্রয়োজন নেই, এজন্য তুমি তাকে ছেড়ে দাও। এই কথা শুনে প্যানি অনেক কষ্ট পায়, মনে হয় লিকে তার ভালো লাগে। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি লিকে জিনার সত্যিটা বলে দাও। জিনা ওই মেয়ে যাকে সে এত বছর ধরে খুঁজছে, আর তুমি লিয়ের থেকেও আলাদা হয়ে যাও। আমাদের উদ্দেশ্য ছিল লিয়ের রক্ত দিয়ে ভ্যাকসিন বানানো, যেটা সম্পূর্ণ হয়েছে। প্যানি তখন বলে না, এটা আমার জীবন, আমাকে কি করতে হবে সেটা আমি জানি, তুমি তোমার কাজ করো। অন্যদিকে লি নীলের সাথে কাজ করার প্ল্যান তৈরি করছে। সে ভিক্টরের ডিফেন্স ইন্ডাস্ট্রির ব্যাপারে রিসার্চ করে, যেখান থেকে জানতে পারে যে তার কোম্পানির অস্ত্র প্রকল্প 1 নম্বরে ব্যর্থতা দিয়ে ভরা, যার কারণে তিনি একটি আর্মি প্রতিবেদন তৈরি করে আর তার সব ডিটেলসের রিপোর্ট বানিয়ে সে মোজোকে দিয়ে দেয়। মোজো বলে এই কেস লড়ার জন্য আমাদের একজন বিশ্বস্ত লয়ারের প্রয়োজন হবে। লি বলে আমার কাছে একজন লয়ার আছে। আসলে সে জনের কথাই বলছিল। তারপর লি সব ডিটেলস জনকে দেখায় আর বলে ভিক্টরের কোম্পানির অস্ত্র দিয়ে যেসব আর্মিদের ক্ষতি হয়েছে তার ব্যাপারে এর মধ্যে সব ডিটেলস আছে। এই কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আর এই কেস আপনাকেই লড়তে হবে। কাল থেকে আপনি প্রতিবাদ শুরু করে দিন। শুধু এতটুকুই না, নিউজ পেপারে এই খবর ছাপিয়ে দিন। আমি এর জন্য আপনাকে অনেক পেমেন্ট দেব। জন বলে হ্যাঁ, আমি অবশ্যই এই কাজ করব। পরের দিন নিউজ পেপারে খবর ছাপানো হয় আর জন নীলের বাসার সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে শুরু করে। আর যখন নীল আসে তখন জন তার পক্ষে স্লোগান দিতে শুরু করে যে নীল ভিক্টরের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, আমাদের দেশে নীলের মতো প্রেসিডেন্টের প্রয়োজন। বাকি লোকেরাও এখন একই স্লোগান দেয়, কারণ প্রথমবার যখন ভিক্টরের অস্ত্রের খবর প্রকাশিত হয়েছিল তখন নীল প্রেস মিটিংয়ের সামনে বলেছিল আমার আর ভিক্টরের কোনো কানেকশন নেই আর আমি একটা স্পেশাল টাস্ক ফোর্সকে ইনভেস্টিগেশন করতে বলবো। ব্যাস বন্ধুরা, ওই কথাটাই তারা ধরে নিয়েছিল। তাই এখন নীলও না করতে পারে না, কারণ যদি সে না করে দেয় তাহলে লোকেদের তার কথার উপরে সন্দেহ হবে। তাই সেও চিৎকার করে বলে ওঠে অস্ত্র ব্লাস্টের পেছনে যার হাত আছে আমি তাদের অ্যারেস্ট করিয়ে ছাড়বো। আর এই কথা প্রেসের লোকেরাও রেকর্ড করে নেয়। পরের সিনে ভিক্টরকে দেখানো হয় যে নেইলের ওপরে চিৎকার করতে থাকে যে তুমি আমাকে বাঁচানোর বদলে আমার উপরে ইনভেস্টিগেশন করার কথা দিয়েছো, তাও আবার পাবলিকদের মধ্যে। নেইল ভিক্টরকে কোনোভাবে শান্ত করে আর বলে আমার কাছে কোনো রাস্তা নেই, না হলে সব লোক আমার উপরে রেগে যেত, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। অন্যদিকে যে আবার ওই স্বপ্ন দেখে যে কেউ তাকে বিল্ডিং এর উপর থেকে ধাক্কা দেয়, আবার তাকে এক হাত দিয়ে ধরেও রেখেছে। যে বলে তুমি কে, কিন্তু ওই লোক বলে তুমি নরকে গিয়ে মরে যাও, তখন জানতে পারবে আমি কে। কিন্তু এইবার যে তার মাস্ক খুলে নেয় আর জানতে পারে সে চ্যাং অর্থাৎ লি। লি তার হাত ছেড়ে দেয় আর সে নিচে পড়ে যায়। তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর তার মনে হয় লি তাকে ধোঁকা দিচ্ছে। তখনই লি রুমে আসে আর যে তাকে দেখে চুপচাপ শুয়ে থাকে। লিও সেখান থেকে চলে যায়। তারপর লি জিনার ভাই রুমে আসে, কিন্তু সে এখনো জেগেছিল। লি তাকে বলে আমি তোমার বোনকে খুঁজছি, কিন্তু তখন জিনার ভাই একই কথা বারবার বলতে থাকে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে যে একবার প্যানির অ্যাসিস্ট্যান্ট এখানে এসেছিল আর সে ফোনে যা বলেছে সেই কথা জিনার ভাই বারবার বলছিল। সেই দিন অ্যাসিস্ট্যান্ট ফোনে প্যানিকে বলেছিল যেরকম তুমি বলবে জিনা জানতে পারবে না যে চ্যাংই আসলে লি। ওই দিন ওই কথা জিনার ভাই ধরে নিয়েছিল আর মাঝে মাঝে সে বারবার ওই একই কথা বলতে থাকে। আর হঠাৎ করে সে লিকে দেখে বারবার সে একই কথা বলতে থাকে যে জিনা যেন জানতে না পারে চ্যাংই লি। লি এই কথা শুনে একদমই চমকে যায় আর তখন হঠাৎই জিনার ভাইয়ের গলার দিকে তাকায়। সে সেখানে একটা চেন দেখতে পায় যেটা অনেক আগে লি জিনাকে দিয়েছিল। লি অন্ধ ছিল আর জিনা তার বাসায় যখন কাজ করত। এই কথা শুনে লি অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে যে তার জিনার খোঁজ এখন শেষ। আসলে সে জিনাকে খুঁজে বের করেছে। অন্যদিকে জিনা ভাইস চেয়ারম্যানের কেবিনে যায়, যেখানে সে ক্লান্ত হয়ে সোফায় শুয়েছিল। জিনা সেখানে পড়ে থাকা পেপারগুলো তুলতে যায়। তখন হঠাৎ করে এন্ড্রুয়ের চোখ খুলে আর সে টান দিয়ে জিনাকে জড়িয়ে ধরে। জিনা তো এটা একদমই এক্সপেক্ট করেনি। এখানে লি জিনাকে কল করে আর চিৎকার করতে থাকে যে প্লিজ প্লিজ ফোনটা উঠাও, তুমি এতদিন হলো আমার সাথে আছো, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। তোমাকে এত জায়গায় খুঁজলাম আর আমি এখন জেনে গেছি যে তুমি জিনা, প্লিজ তাড়াতাড়ি ফোন উঠাও। আর এই ইমোশনাল সিনের সাথে এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়।
তো কেমন ছিল আজকের গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পরবর্তী পার্ট যে কেমন হতে যাচ্ছে সেটা তো অবশ্যই বুঝতেই পারছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে মনে রাখুন।